কিন্তু তারা বোঝাটা আমাদের ঘাড়ে, আমাদের গরিব দেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যত রিফিউজি আছে, কোন রিফিউজির সমাধান জাতিসংঘ করতে পারে নাই। আমাদের অবস্থাও সেই রকম। সরকার 162টা দেশ নিয়ে সম্মেলন করবে। 162র মধ্যে সম্ভবত 160টা দেশই বলবে রোহিঙ্গাদের ডিগনিফাইড রিপাট্রিয়েশন দরকার। কিন্তু বাস্তবতা হলো মায়ানমারের বড় বাণিজ্যিক অংশীদার হলো ইন্ডিয়া। মায়ানমারের বড় বাণিজ্যিক এবং সামরিক অস্ত্রের যোগানদার হলো চীন। মায়ানমারের সবচেয়ে বড় সামরিক অস্ত্রের যোগানদার হলো রাশিয়া। ডিসেম্বরে যে বর্তমান সামরিক জান্তা নির্বাচনটা করবে, চীন অলরেডি বলে ফেলেছে সেটা খুব ভালো নির্বাচন হবে। এবং মায়ানমারের কোন সরকারি বেসরকারি বিভিন্ন গ্রুপ যারা যুদ্ধ করতেছে, তারা কেউ রোহিঙ্গাদের অধিকার স্বীকার করে না। আরো সত্য কথা বলি, যতদিন পর্যন্ত ইন্ডিয়া, চায়না, রাশিয়া এগ্রি হচ্ছে না, ততদিন পর্যন্ত এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট আগামী 30-40 বছরে, যেখানে আমাদের ক্লাইমেট চেঞ্জের সমস্যা, যেখানে আমাদের গার্মেন্টস এর মার্কেট বড় ধরে রাখার সমস্যা, সেখানে তারা এই রোহিঙ্গাদের ইস্যু ছাড়া আর কোনো কাজ করতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং ভবিষ্যতে সরকার যেগুলো আসবেন, তারা জাতিসংঘের অনুরোধে এই ধরনের ঢেকি গিলবেন কিনা সেটা মাথায় রাখতে হবে। না হলে এই দরিদ্র জাতির কপালে আমাদের অনেক দুঃখ আছে। কি বলতে চাই, তো এটা পুরো রোহিঙ্গাদের বর্তমান আমি বলি যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার আসলে পুনর্গঠন করতে হবে। কারণ এখন আসলে পুরোটাই ইউএন আইনজিও তার নেতৃত্ব দিচ্ছে। তো সেই জায়গায় যদি স্থানীয়ভাবে নেতৃত্ব দেওয়া যায়, তাহলে আমাদের কম খরচে এই বিষয়গুলো, কারণ তাদের স্যালারি স্ট্রাকচার অনেক হাই, তো সেই বিষয়গুলো স্থানীয়দের মাধ্যমে করা গেলে এটা খুব কম খরচে করা যাবে। এর পাশাপাশি আমরা বলতে চাই, অনেক ইউএন এবং আইনজিও তারা নিজেরা প্রকল্প বাস্তবায়ন করছে ক্যাম্পে, কিন্তু সেইটা যদি এটা তারা না করে স্থানীয় এনজিওদের মাধ্যমে করা হয়, তাহলে সেইটা খরচ আরো কমবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে অন্তত 50% তহবিল যদি সরাসরি লোকাল এনজিওদেরকে দেওয়া হয় বা ন্যাশনাল এনজিওদেরকে দেওয়া হয়, সেই খরচটা অনেক কমবে। এর পাশাপাশি বিভিন্ন সংস্থায় আমরা দেখি যে অনেক বিদেশি আছে, সেটা যদি লোকাল স্টাফ নেওয়া যায়। এর পাশাপাশি আমাদের দেশের যে রিসোর্স গুলো আছে বা বিভিন্ন ধরনের পণ্য আছে, যেমন লবণের কথা বলেছি, সুতি বা কাপড়, এবং যে জিনিসগুলো আমাদের দেশে পাওয়া যাবে সেটা যেন বাইরে থেকে কেনা না হয়, তাহলে আমাদের দেশের মধ্যে সেটা থাকবে। এর পাশাপাশি রোহিঙ্গাদের তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করানো দরকার, এবং পাশাপাশি কমিউনিটি আর কক্সবাজার উখিয়াতে প্রচুর ইউএন এবং আইনজিওর অফিস আছে, যেগুলো আসলে তাদেরকে রিভাইজ করতে হবে, এটাকে আরো কমাই করতে হবে, জাস্টিফাইড করে তারা যদি এটা কান্ট্রি অফিস থেকে ম্যানেজ করে, সেটা তাদের অপারেশন বা ম্যানেজমেন্ট কস্টটা অনেক কমাতে পারে। এবং আমরা সর্বশেষ বলেছি যে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য যে কার কাছে কতটুকু তহবিল আসছে এবং কোন খাতে ব্যয় করেছে, এই জন্য একটা সমন্বিত একটা ড্যাশবোর্ড দরকার, যাতে সবাই দেখতে পারে আসলে আমার কাছে কত টাকা আসছে এবং আমি কত টাকা সেটা ব্যয় করেছি। তো আমি আমার প্রেজেন্টেশন এখানে, আমার যে র্যাপিড স্টাডি ছিল সেটা ফাইলিংস এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমরা কিন্তু সিভিল সোসাইটির একটা অংশ, আমাদের ফিলোসফিটা একটু ভিন্ন। আপনি যে প্রশ্নটা করেছেন এটা সম্পূর্ণ পলিটিক্যালি একটা বিষয়, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুর ওনারাই এটার ব্যবস্থা করবেন। এখানে ওই আপনি যে প্রশ্ন করেছেন উত্তরও কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন, ওইখানে এই ধরনের ব্যবস্থাপনা আমরা আপাতত দেখতে পাচ্ছি সেখানে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো না, হয়তো অন্য একদিন বলবো। আজকে আমাদের মূল বিষয়বস্তু যেটা, সেটা আরেকটু বলি। আমাদের
নির্বাহী প্রধান এবং আজকে সভাপ্রধান তো অবশ্যই বলেছেন। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মর্যাদার একটা বিষয় আছে। আপনারা খেয়াল করেছেন কিনা, 30% এবং আমাদের প্রেজেন্টার 30% এবং 70% এর বিষয়টা বলেছে। 30% খরচ হয়, যে একটা টাকা আসলে 30 পয়সা খরচ হয় রোহিঙ্গাদের জন্য, 70 পয়সা খরচ হয় তাদের ভোগ বিলাসের জন্য। কারা? আইএনজিও যারা ওইখানের যারা কর্মকর্তা আছেন তারা বিশাল বিশাল গাড়ি নিয়ে, তাদের এয়ার কন্ডিশন, তাদের ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেল, নানান ধরনের এখানে তাদের অফিস আছে, যত ধরনের ভোগ বিলাসের যাবতীয় কিছু আছে সব তারা ব্যয় করে। আসছে রোহিঙ্গাদের জন্য। আমার সরকার, আমার আপনার ট্যাক্সের টাকা কেন রোহিঙ্গাদের পিছনে আমরা খরচ করব? বিশ্বের কোথাও তো এই নিয়ম নাই। ফান্ড যাই আসুক, এইখানে আমাদেরকে যে ভুতুর্কি দিতে হচ্ছে এবং আমাদের রাজস্ব যে ওইখানে ব্যয় হচ্ছে, এই বিষয়ে কনসার্ন, এই কথাগুলো বলার জন্যই ইউএন সম্মেলনে আমাদের নির্বাহী পরিচালক কোষ ফাউন্ডেশনের রাজুল করিম চৌধুরী, উনি এখানে উপস্থিত আছেন, কথাও বলতেছেন আপনার সাথে, উনি যাবেন, এই কথাগুলো বলবেন। আরেকটা বিষয়, সিসিএনএফ যেটা, এটা আমাদের সাথে কোষ ফাউন্ডেশনের সাথে যুক্ত। সিসিএনএফ সম্পূর্ণ কক্সবাজারের স্থানীয় এনজিও, প্রায় 32-33টা অর্গানাইজেশন এখানে যুক্ত, যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে মাত্র তারা 4% পায় এবং অনেকেই বেকার হয়ে গেছে, অনেকের ফান্ডই নাই। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলোর উপরে আমরা যদি থাকি তাহলে আমাদেরকে আরো সহজ হবে আর কি কথা বলতে। আপনারা সেইভাবে প্রশ্ন করেন।